স্রোতের প্রতি সার্থকের এত চিন্তিত হওয়াটা মোটেও ভালো লক্ষণ বলে মনে করছে না সার্থকের বাবা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত সার্থকের বাবার সাথে দেখা করার নাম করে এ বাড়িতে এসে অঝরে সার্থকের বাবার কাছে কাঁদতে থাকে, বলতে থাকে, জানো তো আঙ্কেল, আমার মনে এতটা দুঃখ আমি কারোর সাথে শেয়ার করতে পারিনি, একমাত্র তুমি আছো যার সাথে কিনা আমি মন খুলে প্রাণবন্ত হয়ে কথা বলতে পারি। তখন এই কথা বলা মাত্র সার্থক আড়াল থেকে শুনতে থাকে আর বলতে থাকে যে এই মেয়েটার মনে এতটা কষ্ট, আর আমি কি থেকে কি ভেবে ফেলেছিলাম। আমি তো ভেবেছিলাম যে হয়তো বা ওর ফ্যামিলি ক্রাইসিস না, ও হয়তো বা কারোর সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে গেছিলো আর সেখান থেকেও আঘাত পেয়ে এরকম করছে, কিন্তু আসলে তো আমি ব্যক্তিগতভাবে একবারই ভুল ছিলাম, কিন্তু তা সত্ত্বেও আমার ওর প্রতি সহানুভূতি দেখানোটা উচিত ছিল, কিন্তু আমি তা না করে উল্টো ওকেই ভুল বুঝে গিয়েছি। ওদিকে স্রোত বলতে থাকে, জানো তো আঙ্কেল, আমার দিদিভাইয়ের সাথে এতটা অন্যায় হওয়ার সত্ত্বেও আমার মেজদিভাই কোনো মতে এখনও পর্যন্ত দমেনি। ও একের পর এক দাবি করেই যাচ্ছে, উল্টো এখন ও আমার বড়দি ভাইকে জেল হাজতবাস করানোর জন্য এখন উঠে পড়ে লেগেছে। বলো তো আঙ্কেল, আমি এখন কী করতে পারি? আমার এতটা অসহায় মনে হচ্ছে, এখন আমি কিছু করতেও পারছি না। আমার কেন জানি না মনে হয় যে আমি মরে গেলেই হয়তো বা ভালো হতো। তখন একথা বলা মাত্র সার্থক ছুটে এসে বলতে থাকে যে, আচ্ছা স্রোত, তোমার কি কোনো কিছুই মুখে আটকায় না বলো তো? কী একটা এমন ক্রাইসিস হয়ে গেছে যার ফলে কিনা তোমার এটাই মনে হচ্ছে যে তোমার মরে যাওয়াটা একমাত্র সলিউশন? কেন এরকম করে ভাবছো বলো তো? পরিস্থিতি থেকে পালিয়ে যাওয়াটা কোনো রকম কোনো সমাধান না, এটা একটা বোকামো। তোমাকে আমি আগেও বলেছি, এখন আরেকবার বলছি, আর মরার কথা তো কোনো মতে আর কোনোদিনও মুখে আনবে না। তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা লক্ষ্য করে এই জিনিসটা আর বলতে থাকে যে, না, সার্থকের মনে একটু একটু করে বরফ গলছে স্রোতকে নিয়ে, আর ওর যে স্রোতকে নিয়ে দুর্বলতাটা তৈরি হচ্ছে ওর মনে, আর যাই হোক না কেন সেটা যে ভালোবাসার দিকে ইঙ্গিত করছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি বাবা হিসেবে। ওদিকে সার্থক বলতে থাকে, দেখো স্রোত, ফ্যামিলি ক্রাইসিস যাই আসুক না কেন তোমাকে সেই সকল প্রবলেমের মোকাবেলা করতে হবে, সেটা যতটাই টাফ হয়ে যাক না কেন। আর পরিস্থিতি এখনও হাতের নাগালে বাইরে চলে যায়নি, আমি তো শুনলাম তোমার সব কথা। আমার সব থেকে বড় সাপোর্টই হলো গিয়ে তোমার ফ্যামিলির পক্ষ থেকে তোমার যথেষ্ট পরিমাণে সাপোর্ট আছে, আর তার থেকেও বড় কথা, তুমি এত তাড়াতাড়ি হার মেনে যাওয়ার তো মেয়ে না। তাহলে এই যাত্রায় কেন এত তাড়াতাড়ি হার মেনে নিচ্ছ বলো তো? হার স্বীকার করে নেওয়ার মতন মেয়ে কি তুমি বলো আমাকে? আমি তো সবসময় তোমার মধ্যে একটা লড়াকু স্পিরিট দেখেছি, এখন সেটা আমি কোথাও দেখতে পাচ্ছি না কেন? কি হয়েছেটা কি বলো তো? তখন কথা বলা মাত্র সার্থককে স্রোত বলতে থাকে যে, স্যার আপনি বুঝবেন না, কারণ আপনার ফ্যামিলিতে এরকম ক্রাইসিস চলে না, তাই আপনি বুঝতে পারবেন না। তখন সার্থক বলতে থাকে, কি বুঝতে পারবো না বলো তো? এমন তো না যে আমার কোনোদিনও ফ্যামিলি ছিল না, আমারও ফ্যামিলি ছিল একটা সময় স্রোত, আমিও এরকম প্রবলেমস ফেস করেছি, কিন্তু তোমার মতন ডরপোকের মতন এরকম করে পরিস্থিতি ছেড়ে পালিয়ে যাওয়ার কথা কোনো মতেই মাথায় আনিনি। কিন্তু তোমাকে দেখে আমার এখন কেন জানি না হাসি পাচ্ছে যে তুমি এতটা লড়াকু স্পিরিট দেখিয়ে শেষে গিয়ে পরিস্থিতির কাছে হার মেনে নিচ্ছ। তার মানে কি তোমার ওই লড়াকু স্পিরিটটা শুধুই একটা অভিনয় ছিল? তখন একথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে, সার্থক স্যার, একদম আপনি আমার লড়াইয়ের উপরে আঙুল তুলবেন না, কারণ আপনি কতটুকুই বা জানেন আমি এত সহজে কোনো জায়গাতেই হার মেনে নিই না, আমি এই লড়াইটাও লড়ে যাব। এটা বলে স্রোত ওদিক থেকে চলে যায়। ওদিকে সার্থকের বাবা বলতে থাকে, শুধু শুধু মেয়েটাকে এরকম করে রাগিয়ে দিলি কেন বলতো? তখন সার্থক বলতে থাকে যে, বাবা এটাই তো আমি চেয়েছিলাম, ও যাতে রেগে যায় আর ওর মধ্যে যাতে লড়াকু স্পিরিটটা আবারও ফিরে আসে, তার জন্যই আমি ওর সাথে এই ব্যবহারটা করেছি। তুমি কেন বুঝতে পারছো না বলো তো? তুমি ওকে জানা বুঝো তার থেকে বেশি বেটার আমি ওকে বুঝি। তখন সার্থকের বাবা বলতে থাকে, এটাই তো ভালো। তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।